সাম্প্রতিককালে বিশেষত নবীন প্রজন্মের কাছে 9th ফেব্রুয়ারি একটা বিশেষ আকর্ষণীয় দিন। এই বিশেষ দিনটিকেই আমরা চকলেট ডে হিসাবে পালন করে থাকি। তবে এই বিশেষ দিন বলে নয়, একটা দিনের কথাই আমরা বলছি না, আমরা কিন্তু যে কোনো আনন্দ উৎসবে আমাদের আপনজনের সঙ্গে চকলেট বিনিময় করে থাকি। এমনকি আমরা আমাদের বাচ্চাদের হাতেও চকলেট দিয়ে থাকি। নমস্কার, নভেল অফ ইভলিউশন চ্যানেলের তরফ থেকে আমি অর্পিতা আজকে আপনাদের কাছে আমি চকলেট নিয়ে কিছু আলোচনা করব। যেমন কিভাবেই বা চকলেটের উৎপত্তি হয়েছিল, কিভাবে চকলেট তৈরি হয়, বা কাদের পরিশ্রমের বিনিময়ে আমরা আমাদের আনন্দটা নিজেদের প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে পারি। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মধ্য আমেরিকার অ্যামাজন উপত্যকায় কোকো বা কোকোয়া নামক একটা উদ্ভিদ পাওয়া যায়, যার বীজ থেকে চকলেট তৈরি হয়। মধ্য আমেরিকা, আফ্রিকা, ঘানা, আইভরি কোস্ট, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ক্যামেরুন, দক্ষিণ ভারত, এমনকি উড়িষ্যা রাজ্যেও কোকো চাষ হয়ে থাকে। এই কোকোর বৈজ্ঞানিক নাম হচ্ছে থিওব্রোমা কাকাও। গ্রিক ভাষায় থিওস মানে হচ্ছে ভগবান, আর ব্রোমা অর্থ হচ্ছে খাদ্য, অর্থাৎ ভগবানের খাদ্য হিসাবে এটাকে ধরে নেওয়া হয়। এই কোকো গাছগুলো সাধারণত 25 ফুট মতো উঁচু হয়। এছাড়া চিরসবুজ বৃক্ষ, পাতা একান্তর, গাছের কাণ্ড ও ডালে গুচ্ছ গুচ্ছ ছোট ফুল ধরে। এই ফুলগুলো হালকা গোলাপি ও সাদা হয়ে থাকে। আর এই গাছে যে ফল হয়, সেই ফলগুলো ভেতরটা পেঁপের মতো ফাঁপা থাকে এবং 5টি রাশি দিয়ে ছোট ছোট বীজ থাকে। এই কোকোয়া ফলগুলো 1495 সালে ক্রিস্টোফার কলম্বাসের হাত ধরে কিন্তু মধ্য আমেরিকা থেকে ইউরোপে পৌঁছে গেছিল। এরপর এক স্পেনীয় জেনারেলের হাত ধরে 1520 সালে স্পেনে আমদানি হয়। এর পরবর্তীতে এক ফরাসি নাগরিক 1656 সালে লন্ডনে চকলেট হাউস প্রতিষ্ঠা করে চকলেটের জনপ্রিয়তা গড়ে তোলেন। তা সত্ত্বেও কিন্তু আমরা বলতেই পারি 1890 থেকে 1950 সালের মধ্যে কোকো চাষের বৃদ্ধি কিন্তু ব্যাপক হারে বেড়েছিল। এই চকলেট কিন্তু বিশ্ববিখ্যাত খাদ্যের মধ্যে নিজেকে স্থান করে নিয়েছে। এটি একটি মাল্টি-বিলিয়ন ডলার শিল্প। 2022 সালের এক সমীক্ষায় জানা যায়, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্যালেন্টাইন্স ডেতে এর বিক্রির পরিমাণ 4.1 বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ডকে ভেঙে ফেলেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা বলতে বাধ্য হচ্ছি, এই চকলেট শিল্পের কিন্তু একটা অন্ধকার দিক আছে, যা অনেকেই আমরা জানি না। ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরামের মতে শিশু শ্রম এবং দাসত্ব হচ্ছে চকলেট শিল্পের সবথেকে বড় সমস্যা। 1.8 বিলিয়ন আফ্রিকান শিশু, যারা তাদের শৈশব র্যাপিং পেপারে মুড়ে
ঢেলে দিচ্ছে আমার আপনার সন্তানের মুখে। একথা বলার একটু কারণ আছে যে বর্তমানে পৃথিবীতে যে পরিমাণ কোকো চাষ হয় তার 70% চাষ হয় আফ্রিকার আইভরি কোস্ট ও ঘানা অঞ্চলে, যেখানে প্রতিদিন হাজার হাজার বাচ্চা পাচার হয়ে আসে প্রতিবেশী দেশগুলোতে। এবার আপনারা বলতেই পারেন, বাচ্চারা কেন পাচার হয়? বাচ্চারা পাচার হয় তার আসল কারণ হলো কোকো ফার্মগুলো সাধারণত খুব দুর্গম জায়গায় তৈরি। এই যে সমস্ত জায়গায় বড়রা ঢুকতে পারে না, 5 থেকে 12 বছর বয়সী বাচ্চারা অতি সহজে সেই সব দুর্গম স্থানে ঢুকে যেতে পারে এবং তাদের প্রাণে কিন্তু ভয়টাও কম থাকে। এই সমস্ত দুর্গম জায়গায় সাপ, পোকা, বিছে এ অতি সাধারণ জিনিস। এদের কামড়ে বেশিরভাগ বাচ্চা মারা যায় এবং এরা মারা গেলে কিন্তু মালিকদের কোনো কিছু যায় আসে না, কারণ মালিকরা হয় এদের লাশকে হয় নদীতে, না হলে কুকুরের মুখের সামনে ছুঁড়ে ফেলে দেয়। কারণ মালিকরা জানে যে দারিদ্রতা না থাকলে কোকো ফার্ম চলবে না, কারণ শিশু ছাড়া কখনোই কোকো ফার্মের ওই দুর্গম জায়গা থেকে কোকো বিনস তুলে আনা সম্ভবপর নয়। এই কারণেই তারা সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ওইসব বাচ্চাগুলোকে দিয়ে অমানসিক পরিশ্রম করায়। খাদ্য বলতে সামান্য সেদ্ধ ভুট্টা আর কলা। রাত্রে দরজা জানলা ছাড়া কাঠের রাস্তা বলে পশুর মতো ফেলে রাখে। এরপরেও যে সমস্ত বাচ্চা পালানোর চেষ্টা করে তাদের ভাগ্যে জোটে নিদারুণ অত্যাচার। এর সঙ্গে আমি আরেকটু বলতে চাই, মেছেটে নামে এক ধরনের ছুরি পাওয়া যায়, যেগুলো অতি সহজে অতি অল্প সময়ের মধ্যে একটা বাচ্চাকে কেটে কিমা করে দেওয়া যায়। এই ছুরিটা, এই মেছেটে ছুরিটাই কিন্তু ওইসব আফ্রিকান শিশুদের হাতে ধরিয়ে দেওয়া হয়, যে দুর্গম স্থানে গিয়ে কোকো গাছ থেকে কোকো বিনস ছাড়িয়ে নিয়ে 10 বছরের বাচ্চা পিঠে 25 কেজির বস্তা টানতে দেওয়া হয়। বেশিরভাগই ওই ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় বাচ্চাদের দেহ। তাতে কিন্তু মালিক পক্ষের কোনো কিছু যায় আসে না। মালিক পক্ষের বিনস দরকার, কোকো বিনস দরকার। এর আরো একটা অন্ধকার দিক আছে। এই শিশু শ্রমের মধ্যে 40% থাকে মেয়ে, যাদের বয়ঃসন্ধি আসে, যৌবনও আসে, তবে সবকিছুই এই বাগানেই মিশে যায়। কারণ এদের অধিকাংশই সারা জীবনে পরিবারের সঙ্গে দেখা করতে পারে না। এছাড়া সুপারভাইজার, পুলিশ, মজুর এদের সবার লালসার শিকার হতে হতে অনেক ক্ষেত্রেই 11 বছর বয়সেই তারা গর্ভবতী হয়ে পড়ে। সেই সঙ্গে পাল্লা দিয়ে যৌন রোগ বৃদ্ধি পায়, পচে গলে শেষ হয়ে যায় এদের শৈশব। কিন্তু এত অমানবিক পরিশ্রম করার পরেও কিন্তু এরা কোনো পারিশ্রমিক পায় না। নেসলে, মার্স এই সমস্ত বিশ্ববিখ্যাত চকলেট কোম্পানিগুলো এই ধরনের অত্যাচারের কথা কিন্তু জানে, কিন্তু তা সত্ত্বেও নিজেদের ব্যবসার স্বার্থে
কোনো প্রতিবাদ এরা করে না। এইসব বিষয়ে যদি আপনাদের আরো কোনো কৌতূহল থাকে তাহলে 2010 সালে একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেন ডেনিশ সাংবাদিক মিকি মিস্ট্রাতি। এই ডকুমেন্টারি ফিল্মটার নাম ছিল দ্য ডার্ক সাইড অফ চকলেট। আপনারা সময় করে পারলে এই ফিল্মটা দেখে নেবেন। পরবর্তীকালে 2012 সালে এই ডকুমেন্টারি ফিল্মটি দ্য ডার্ক সাইড অফ চকলেট অ্যাডলফ গ্রিম অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছিল। তো এই ছিল আজকের আমার ছোট্ট প্রয়াস। আজকের এই প্রতিবেদনটা যদি আপনাদের মনে দাগ কেটে থাকে তাহলে আমার এই চ্যানেলটার পাশে থাকার জন্য লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে যদি মনে করেন তাহলে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই করে শেয়ার করবেন। ভালো থাকবেন, আজ এইটুকুনি রাখছি। নমস্কার।